তো নাসিরউদ্দিন হোজ্জার নাম আমরা সবাই জানি। হোজ্জা একবার তার গুপ্তধন হারিয়ে ফেলে সে ল্যাম্প পোস্টের নিচে খুব মনোযোগ দিয়ে খুঁজতেছে। তার খোঁজা দেখে আরো কিছু লোকজনের মধ্যে কিউরিয়াসিটি তৈরি হলো। তারা হোজ্জাকে জিজ্ঞেস করলো, হোজ্জা তুমি কি খুঁজছো? হোজ্জা বলল যে আমি গুপ্তধন হারিয়েছি, গুপ্তধন খুঁজছি। তখন তারাও চিন্তা করলো যে হোজ্জার সাথে তারা হেল্পিং হ্যান্ড হিসেবে তারাও খুঁজবে। তো সবাই মিলে ঘন্টাব্যাপী এটা খোঁজাখুঁজি করে ক্লান্ত, কেউই গুপ্তধনের সন্ধান পাচ্ছে না। তখন হোজ্জাকে জিজ্ঞেস করলো যে হোজ্জা তুমি কোথায় হারিয়েছো? তখন হোজ্জা বললো ওই দূরে হে অন্ধকারের মধ্যে আমি হারিয়েছি। তখন বললো তুমি কি পাগল হয়ে গেছো? তুমি হারিয়েছো সেই দূরে আর খুঁজতেছো এই ল্যাম্প পোস্টের নিচে কেন? তখন হোজ্জা বললো যে অন্ধকারের মধ্যে কোনো কিছু খুঁজে তো পাওয়া যায় না, যার কারণে আমি আলোর মধ্যে খুঁজছি। একটু চিন্তা করে দেখেন তো এই গল্পটা আমাদের জীবনের সাথে খুব দারুণভাবে মিলে যায় কিনা। আমরা সবাই আমাদের জীবনে সুখী হতে চাই, সুখের সন্ধানে সবাই খুঁজে বেড়াচ্ছে অনেক কিছু, কিন্তু সুখের সন্ধান কোথায় আছে? আমাদের নিজেদের ভিতরেই আমাদের সুখ আছে, কিন্তু আমাদের ভেতরটা জুড়ে আছে অন্ধকার। আমরা সফলতার চাকচিক্যর মধ্যে সুখ খুঁজে বেড়াচ্ছি, সেই ল্যাম্পপোস্টের নিচে গুপ্তধন খোঁজার মতো। কিন্তু সুখ আছে কোথায়? সুখ আসলে আমাদের ভেতরে আছে। ইউ আর দ্য ক্রিয়েটর অফ ইউর হ্যাপিনেস, ইউ আর দ্য ম্যানুফ্যাকচারার অফ ইউর হ্যাপিনেস। আসসালামু আলাইকুম। গল্পগ্রাফির নতুন পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তাশফিকুল সামিন। আজকে আমাদের সাথে আছেন এমন একজন অতিথি যার পরিচয় এক শব্দে আসলে দেওয়া সম্ভব হবে না। আর আমি দেখলাম যে এত কিছুর ভিতরে নিজেকে নিয়োজিত রেখেছেন। পড়াশোনা নিয়ে যদি বলি, তিনি ক্লিনিক্যাল মেন্টাল হেলথ নিয়ে পড়েছেন, এন্টারপ্রেনিউরশিপ নিয়ে পড়েছেন, এলএলবি করেছেন, হ্যাপিনেস নিয়ে পড়াশোনা করেছেন, এবং তিনি সম্ভবত সবচেয়ে আনন্দ পাবেন যে পরিচয় দিয়ে চিফ হ্যাপিনেস ট্রেনার অ্যাজ কোচ কাঞ্চন। তো প্রথম প্রশ্ন এটাই করব যে ইলিয়াস কাঞ্চন থেকে কোচ কাঞ্চন হওয়ার সে গল্পটা কিভাবে তৈরি হয়? এই গল্পটা একদম ছোটবেলা থেকে। আমার যখন জন্ম হয় তখন বাংলাদেশে একজন ফিল্ম সুপারস্টার আছে, আপনারা সবাই জানেন, ইলিয়াস কাঞ্চন নামে। তো আমার নানা আমার এই নামটা রেখেছিল। সো যেহেতু রেখে দিয়েছে, আর ছোটবেলায় তো নিজের নাম চেঞ্জ করার কোনো সুযোগ থাকে না। সো বড় হয়ে যখন আমি স্কুলে যাওয়া শুরু করি, সবাই নামটা নিয়ে একটু আলাদাভাবে ক্লাসে আমার নামটা রোল রাখতে গেলে ইলিয়াস কাঞ্চনকে দাঁড়াও, নায়ক দাঁড়াও, এই জিনিসটা আমাকে আসলে গুড ফিল দিত না কখনোই। তো যখন আমি হ্যাপিনেস নিয়ে পড়াশোনা করি এবং হ্যাপিনেস থেকে বাংলাদেশের প্রথম সার্টিফাইড হ্যাপিনেস কোচ হই, তখন আমি নামের সাথে কোচ শব্দটা অ্যাড করে কোচ কাঞ্চন করার চেষ্টা করি, যাতে আমি আমার নামটাকে অন্য কারো নামের আদলে না রেখে ডিফারেন্ট ওয়েতে ব্র্যান্ডিং করতে পারি। সেই হিসেবে আমি কোচ কাঞ্চনটা ইউজ করি, এবং আমি কোচ কাঞ্চন নামে একটা একাডেমিও করেছি, যেটা মেইনলি হ্যাপিনেস এবং এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। আচ্ছা, এই যে বর্তমান সমাজে দেখতে পাই যে বিষণ্ণতার হার কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে দেখতে পেলাম মানুষ ঘরে বসে প্রচন্ড পরিমাণে মেন্টাল ফ্যাটিগে ভুগছে। তো হ্যাপিনেস ব্যাপারটা আমরা যেরকম আপেক্ষিকভাবে দেখি যে আরে এটা তো মানে খুব সিরিয়াস ভাবে দেখার মতো কিছু, কিন্তু আমরা মনে করি না, কিন্তু বিশ্বজুড়ে দেখতে পাচ্ছি যে এটাকে খুব গুরুত্ব দিয়ে দেখছে। বলছেন যে গুগল পর্যন্ত যে নিয়োগ করছে হ্যাপিনেস নিয়ে। আবার বৈশ্বিকভাবে দেখতে পাই যে ভুটান, তারা কিন্তু জিডিপি বা প্রোডাক্টিভিটির বদলে গ্রস ন্যাশনাল হ্যাপিনেসে ফোকাসটা করছে বেশি। আমাদের দেশের প্রেক্ষাপটে এই হ্যাপিনেস সম্পর্কে আমাদের সচেতনতা বা আরো কি করা প্রয়োজন বলে আপনার অভিজ্ঞতা কি বলে? আমাদের দেশের জন্য যদিও টপিকটা নতুন, বাট ওয়ার্ল্ড ওয়াইড এগুলো নিয়ে প্রচুর কাজ হচ্ছে। আপনি নিজেই বললেন গুগলের কথা, টাটা অলরেডি হ্যাপিনেসের উপর ডিপার্টমেন্ট করেছে, দুবাইয়ের কথাও সম্ভব, দুবাইতে অলরেডি হ্যাপিনেস মিনিস্ট্রি হয়েছে। আচ্ছা, সো প্রচুর কাজ হচ্ছে। সো আমাদের দেশে আমি যখন 2018 সালে শুরু করি, মানুষজন হাসতো একরকম, যে এটা তো একটা আধ্যাত্মিক ব্যাপার, এটা একটা সাবজেক্টিভ ম্যাটার, বাট হ্যাপিনেস ইজ এ স্কিল, যেটা আসলে শিখতে হয়। আমার এই কথাটা বলতে গেলে প্রায় একটা কথা মনে হয় যে ছোটবেলায় নিশ্চয়ই মনে আছে যে আমি দেখতাম যে ঈদের আগে মানুষজন কেনাকাটা করতে, মানে শপিং করার জন্য মার্কেটে যেত। সো তাদেরকে জিজ্ঞেস করলে কোথায় যাচ্ছ, তারা বলতো যে মার্কেটিং করতে যাই। অর্থাৎ তাদের ধারণায় কেনাকাটা মানেই মার্কেটিং। বাট যখন আমরা একাডেমিকভাবে মার্কেটিং নিয়ে পড়াশোনা করেছি, তখন দেখলাম ইটস এ হিউজ টপিক, ইটস নট অনলি শপিং। সো হ্যাপিনেসের ব্যাপারটা আমরা আমাদের মতো করে ডিসক্রাইব করি অনেকে, বাট আমি একাডেমিক ওয়েতে যেহেতু পড়াশোনা করেছি, ইটস এ ভাস্ট টপিক। এটা একটা স্কিল, যেই স্কিলটা আমাদের, ওই যে আপনি ডিপ্রেশনের কথা বললেন, অ্যাংজাইটির কথা বললেন, করোনা পরবর্তী শুধু ওয়ার্ল্ড ওয়াইড না, আমি বাংলাদেশের ডেটা যদি দিই, বাংলাদেশে এখন প্রতিদিন 28 থেকে 30 জন মানুষ সুইসাইড করছে। আচ্ছা, তাদের প্রেশার বা চ্যালেঞ্জেসগুলো তারা নিতে পারছে না। এবং আমাদের দেশে 2 কোটির উপরে মানুষ, অর্থাৎ প্রতি 5 জনে বলা হচ্ছে যে 5 জন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন মেন্টাল হেলথ ডিজিজে আক্রান্ত।
এবং করোনার সময় নিশ্চয়ই আমাদের মনে আছে যে আমাদের প্রতিদিন ব্রিফিং হতো, আমাদের লকডাউন দেওয়া হলো, অর্থাৎ করোনাটা বাংলাদেশে খুব স্ট্রংলি স্ট্রাইক করে হচ্ছে মার্চ 2020-এ। তো মার্চ 2020 থেকে ফেব্রুয়ারি 2021, এই এক বছরে সারা দেশে করোনায় মারা গেছে 8,436 জন। আচ্ছা, অ্যাট দ্য সেম টাইম ওই এক বছরে আত্মহত্যা করে সারা বাংলাদেশে মারা যায় 14,462 জন। আচ্ছা, তাহলে আপনি চিন্তা করে দেখেন যে যেই সময় আমরা করোনা নিয়ে খুবই সচেতন, প্রতিদিন টেলিভিশনে ব্রিফিং করলাম, আমরা মাস্ক ইউজ করলাম, নিজেদেরকে স্যানিটাইজ করলাম, লকডাউন দেওয়া হলো, কিন্তু ওই টাইমে করোনার তুলনায় 70% বেশি মানুষ কিন্তু সুইসাইড করে মারা গেল, বাট এটা নিয়ে আমাদের অ্যাওয়ারনেস নাই। সো ওই জায়গাটাতে ধরে আমি কাজ করার চেষ্টা করছি। সো হ্যাপিনেস স্কিলটা হচ্ছে একটা ডিফেন্স মেকানিজম, যেই স্কিলটা শিখলে আপনি নিজেকে পরিবর্তিত পরিস্থিতির সাথে ডিফারেন্ট চ্যালেঞ্জেস আমাদের লাইফে আছে, এই চ্যালেঞ্জগুলোকে খুব দারুণভাবে আপনি মোকাবেলা করতে পারবেন। বিষয়টা একদম সহজ করে দিই একটা এক্সাম্পল দিলে, আমরা যারা সাঁতার জানি, বাই দ্য ওয়ে আপনি সাঁতার জানেন তো? অল্প অল্প জানি। ওকে, তো আমরা যারা সাঁতার জানি তারা কিন্তু ইচ্ছে করে আমরা পুকুরে নামি সাঁতার কাটার জন্য, মজা করার জন্য। আমরা সুইমিং পুলে গিয়ে সাঁতার কাটি জি। কেন? কারণ এটা আমাদের গুড ফিল দেয়। একটু চিন্তা করে দেখেন তো, যেই মানুষটা সাঁতার জানে না ও যদি পানিতে পড়ে যায়, এবং বাই দ্য ওয়ে আমাদের দেশে প্রতি বছর হাজার হাজার শিশু বা যারা সাঁতার জানে না তারা কিন্তু পানিতে পড়ে মারা যাচ্ছে। সো হ্যাপিনেস স্কিলটা হচ্ছে ঠিক এরকম একটা স্কিল। আমরা যদি জীবনটাকে একটা সমুদ্রের মতো চিন্তা করি বা একটা উত্তাল সমুদ্রের কথা ভাবি, এই যে উত্তাল সমুদ্র জীবন, এই জীবনে আপনাকে যদি টিকে থাকতে হয়, আপনাকে জীবনটা যদি উপভোগ করতে হয়, ঠিক সাঁতার জানার মতো একটা স্কিল জানা লাগবে, যেটা আপনাকে হ্যাপিনেস স্কিলটা শিখে থাকলে আপনি তখন ওই নদীতে সুন্দর করে সাঁতার কাটতে পারবেন, ওই সমুদ্রে সুন্দর করে কোপ আপ করতে পারবেন ওই চ্যালেঞ্জেসগুলোর সাথে। সো হ্যাপিনেস স্কিলটা একজন মানুষকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পারদর্শী করে তোলে, অর্থাৎ নিজেই নিজেকে সে যে কোনো সেলফ হিলিংটা সে করতে শিখে যায়। আচ্ছা, এই যে আপনি একটা কথা বলছিলেন যে হ্যাপিনেস বলতে আমরা মনে করি দ্য কনস্ট্যান্ট স্টেট অফ বিং কমফোর্টেবল অ্যান্ড হ্যাপি, বাট বাস্তবতা কিন্তু ভিন্ন। বাস্তবতায় আপনি এক লাইনে যদি বলছিলেন হ্যাপিনেস ইজ বিং এবল টু অ্যাকসেপ্ট আনহ্যাপিনেস। ইয়েস, তো এই যে আপনি বলছিলেন যে কোপ আপ করতে পারা, মানিয়ে নিতে জানা, আমরা প্রায় দেখতে পাই যে একাডেমিক প্রেশার থাকে, পিয়ার প্রেশার থাকে, ওয়ার্ক বা লাইফ হয়তো- ব্যালেন্সের জি জি, ওয়ার্ক লাইফ ব্যালেন্সের ব্যাপার। আপনি বলছিলেন যে আপনার যে ট্রেনিং আছে ওখানে যারা সেবা গ্রহণ করতে আসেন, একটা সিংহভাগ কিন্তু সমাজে খুব সচ্ছল এবং মানে ক্ষমতাধর অবস্থানে মানুষজন। স্তরের মানুষ। তাহলে মানে কোথায়, মানে আমরা যে সুখের পেছনে ছুটছি, আমরা ক্ষমতা চাই, আমরা অর্থবিত্ত চাই, তারপরে হ্যাপিনেসটা মিলছে না, কোথায় তাহলে এটা পাবো? আমাদের গ্যাপটা ইট শুড বি ব্যালেন্সড। আমাদের লাইফের একটা ব্যালেন্স, যেমন সাঁতার কাটতে গেলেও কিন্তু আপনাকে ব্যালেন্স করেই মুভ করতে হয়। আমরা যখন সাইকেল চালাই সুন্দর করে ব্যালেন্স করতে হয়। আমাদের সব কিছুর মধ্যে কিন্তু এই যে পুরো পৃথিবী আমরা দেখতে পাচ্ছি, এটা কি একটা ব্যালেন্সে চলতেছে না? যে চাঁদ যদি তার কক্ষপথে না ঘুরে অন্যভাবে ঘোরা শুরু করে, পৃথিবী ঠিক মতো মুভ না করে, তাহলে কিন্তু ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে। সো আমরা এই পিয়ার প্রেশার বলেন, ওয়ার্ক লাইফ ব্যালেন্সগুলোকে নিজেরাই নষ্ট করে ফেলি। সো আমার কোর্সে ম্যাক্সিমাম প্রশাসনের লোকজন জয়েন করে, অনেক ডক্টররা জয়েন করে, বিভিন্ন কোম্পানির সিইও লেভেলের লোকজন জয়েন করে। তারা আসলে কেরিয়ার সেন্ট্রিক এত বেশি ফোকাস করে ফেলে, পরেজ হয়তো সে তার ফিটনেসের খোঁজই নিচ্ছে না, তার মেন্টাল হেলথের সে কেয়ার করছে না, ফ্যামিলির সাথে সে প্রপারলি টাইম দিচ্ছে না। আমি আমার বইয়ে একটা গল্প লিখেছিলাম এরকম যে খাবারের টেবিলে বাবা মায়ের প্রচণ্ড ঝগড়া হচ্ছে। সো ঝগড়া কেন হচ্ছে? পরের দিন তার বেবির জন্মদিন। সো মা বাবাকে রিকোয়েস্ট করছে যে কালকের দিনটা আমাদের সাথে দাও, কিন্তু বাবা তার কেরিয়ার নিয়ে এত বেশি ফোকাস, বললো যে আমি তোমাদেরকে কিছু টাকা দিয়ে দিচ্ছি, তোমরা শপিং করে দিও কি কিছু। তো ছেলে পাশ থেকে এগুলো শুনতেছে, এবং সে এক বছর ব্যাপী পরের জন্মদিনের আগে পর্যন্ত যত টাকা সে গিফট পেয়েছে যাদের কাছ থেকে, সে একটা বড় ব্যাংকের মধ্যে জমিয়েছে। ঠিক এক বছর পরে বাবা যখন অফিসের জন্য রওনা হচ্ছে, তখন ছেলে পাশে গিয়ে দাঁড়াইছে, বলছে যে এই যে নাও তোমার একদিনের খরচ আমি দিলাম, একটা দিন বাবা তুমি আমাকে দাও। সো আমরা আমাদের পুরো একাডেমিক পড়াশোনা কিন্তু কেরিয়ার সেন্ট্রিক, জি, যে কিভাবে আমরা কেরিয়ারে সাকসেস হব, বাট আমাদের কিভাবে আমরা আমাদের ইমোশনকে কেয়ার করব, কিভাবে আমাদের রিলেশনশিপ নিয়ে আমরা ভালো থাকবো, এগুলো আমাদের শেখানো হয় না। এবং আমি হ্যাপিনেসের যেই ডেফিনেশনটা নিজে ডেভেলপ করেছি, হ্যাপিনেস ইজ অ্যাকসেপ্টিং আনহ্যাপিনেস। হ্যাপিনেস মানে এটা নয় যে সারাক্ষণ আমি প্লেজারেবল ইমোশনের মধ্যে থাকবো, সারাক্ষণ আমি মজা করব, টিকটকে নাচানাচি করব, গান শুনবো, ঘুরবো। জীবনটা এমন না। এবং আমি এটাকে খুবই রিয়েলিস্টিক জায়গা থেকে দেখতে চিন্তা করি যে হ্যাপিনেস নট আধ্যাত্মিক কোনো বিষয়।
আমি হ্যাপিনেসের সিক্রেট বলি তিনটা: নাম্বার 1 রিয়েলিটি, নাম্বার 2 রিয়েলিটি, নাম্বার 3 রিয়েলিটি। এবং আমি বলি যে আমাদের জীবনে 4টা অপশন অনলি: নাম্বার 1 প্রবলেম, নাম্বার 2 প্রবলেম, নাম্বার 3 প্রবলেম, নাম্বার 4 প্রবলেম। প্রত্যেকটা মানুষের জীবনে একটা জিনিস কমন, সেটা হচ্ছে প্রবলেম। জি। আপনি একটা মানুষ আমাকে বলেন তো, দেখান যে যার জীবনে কোনো প্রবলেম নাই। আজকে আমার এখান থেকে দেখে আমি ভাবছি যে জেফ বেজোসের লাইফটা কি না সুন্দর, তার মতো লাইফ পেলে আমি আসলে স্বর্গে চলে যেতাম। বাট জেফ বেজোসের মতো মানুষ, তারও কিন্তু ডিভোর্স হয়েছে, সেই ডিভোর্সের জন্য $40 বিলিয়ন খরচ করেছে। তার মানে সে এমন কিছু পেতে চেয়েছে যেটার ভ্যালু $40 বিলিয়ন চেয়ে বেশি, জি যেটাকে আমরা বলছি বা আমি আমার বইতে বলার চেষ্টা করেছি দ্য আলটিমেট কারেন্সি। জি একটা বিজনেসের জন্য টাকা পয়সা কারেন্সি, কিন্তু একটা লাইফের জন্য কারেন্সি হচ্ছে হ্যাপিনেস। একজন মানুষের লাইফে পর্যাপ্ত হ্যাপিনেস না থাকলে সে তার লাইফের সমস্ত অর্জন বৃথা। আপনার টাকা পয়সা, সমস্ত অর্থবিত্ত, আপনার সম্মান, আপনার পরিচিতি, সব কিছু ওয়ার্থলেস যদি আপনি দিন শেষে হ্যাপি না থাকেন। তার মানে আমরা যদি আমাদের লাইফের ব্যালেন্স শিট চিন্তা করি, পর্যাপ্ত হ্যাপিনেস যেই ব্যালেন্স শিটে নাই, এই মানুষগুলো কিন্তু শূন্য, রিক্ত। যার কারণে দেখবেন যে পৃথিবীর টপ লেভেলের সাকসেসফুল মানুষ, অস্কার জয়ী অভিনেতা সুইসাইড করতেছে। আজকে এই যে সুশান্ত সিং রাজপুত আমাদের পাশের দেশে সুইসাইড করতেছে, তার লাইফের কিসের অভাব? তার লাইফে সামহাউ সে মিনিংফুল কিছু করতে পারেনি। অর্জনের দিক থেকে, সাকসেসের দিক থেকে অনেক কিছু আছে, বাট তার ব্যালেন্স শিটে হ্যাপিনেসের গ্যাপ ছিল। সো আমরা ওই জায়গাটা নিয়ে কাজ করি এবং আমি এটার জন্য একটা মডেল ডেভেলপ করেছি, একটা ব্যালেন্সড লাইফের জন্য, যেই মডেলটার আমি নাম বলছি এমপাওয়ার। আচ্ছা এবং এমপাওয়ারের মধ্যে 7টা এলিমেন্ট আছে যেটা আমাদের একটা হলিস্টিক লাইফ ভিউকে চেঞ্জ করে দেয়। আচ্ছা যেই জায়গাগুলোকে যত্ন নিলে আমরা আসলে আমাদের লাইফে ভালো থাকতে পারবো। নাম্বার 1 স্ট্যান্ডস ফর ইমোশনাল ওয়েলবিং। আমাদের যে আবেগ, প্রত্যেকটা মানুষের বেসিক 6টা ইমোশন আমাদের মধ্যে আছে: অ্যাঙ্গার, ফিয়ার, স্যাডনেস, হ্যাপিনেস, ডিসগাস্ট, সারপ্রাইজ। এখন অ্যাঙ্গার ইস্যু আমাদের দিন দিনই বেড়ে যাচ্ছে, আমরা এটাকে রেগুলেট করতে জানি না। অ্যাঙ্গারটা কোত্থেকে আসে, কিভাবে রেগুলেট করব, এটা আমরা আমাদের এই কোর্স কারিকুলামে শেখাই, যে কিভাবে আপনি ইমোশনকে গ্র্যাব করবেন, কিভাবে রেগুলেট করবেন। স্যাডনেস আমাদের প্রত্যেকের লাইফে আছে। আমাদের কাছের মানুষ মারা যাচ্ছে, আমরা অসুস্থ হইতেছি, ঢাকায় জ্যামে আটকা পড়ে হয়তো এয়ারপোর্টে যেতে পারছি না, ফ্লাইট মিস করছি। যেরকম জব আমার লাইফে প্রত্যাশা ছিল আমি পাচ্ছি না, করোনার কারণে আমার জব চলে যাচ্ছে। বিভিন্ন ধরনের স্যাডনেস আমাদের লাইফে কিন্তু আসে। সো আমি এটার জন্য বলি যে আমি আমার নিজের লাইফে অনেক ট্র্যাজেডির মধ্যে দিয়ে গেছি। সো আমি বলি যে ট্র্যাজেডি ওইটা না যেটা আপনার সাথে ঘটে, ট্র্যাজেডি হচ্ছে ওইটা যেটা ঘটার পরে আপনি থেমে যান, হতাশ হন, ভেঙে পড়েন। সো আমরা এই ইমোশনাল ওয়েলবিইংয়ে কীভাবে আমরা আমাদের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করব এবং আমাদের ডিফারেন্ট ইমোশনকে কীভাবে আমরা রেগুলেট করব, সেটা আমরা শেখাই। দেন যেটা নিয়ে কাজ করি, মেন্টাল ওয়েলবিং। মেন্টাল ওয়েলবিং কি? আমরা আমাদের যে মাইন্ড সৃষ্টিকর্তা দিয়েছে, খুবই পাওয়ারফুল, আমরা জানি ব্রেইনের একটা সফটওয়্যার। এই মন কি উড়ু উড়ু সারাক্ষণ সে উড়ে বেড়ায়, আমাদের কথা শুনতে চায় না। তো এই মাইন্ডকে কিভাবে আপনি আপনার নিয়ন্ত্রণে রাখবেন, ওকে কিভাবে একটা প্রশান্তি দেখবেন। যে সব মানুষ এখন অস্থির, দৌড়াচ্ছি, এবং এখানে আমরা মাইন্ডফুলনেস তাদেরকে প্র্যাকটিস করাই। মাইন্ডফুলনেস মানে প্রেজেন্ট মোমেন্ট অ্যাওয়ারনেস। আমরা দেখবেন আপনার লাইফে যত দুশ্চিন্তা, আপনার লাইফের যত আশঙ্কা, যত ভয়, সব কিছু কিন্তু ফিউচার নিয়ে, যে আগামী দিনে কি হবে, অর্থনৈতিক মন্দা আসতেছে, আগামী দিনে কি হবে, আমি পড়াশোনা করছি, ভালো চাকরি পাবো তো। দেখবেন যে ম্যাক্সিমাম দুশ্চিন্তা আমাদের ফিউচার কেন্দ্রিক। কিন্তু ফিউচার কি হবে, হু নোজ, আমরা কেউই জানি না। কিন্তু আমরা দুশ্চিন্তা বসে বসে আজকে করছি, আগামীকালের দুশ্চিন্তা। আমাদের লাইফের যত ব্যর্থতা, যত হতাশা, যত রিগ্রেট, সব কিছু কিন্তু পাস্ট। খেয়াল করে দেখেন জি যে ওই মানুষটা আমার সাথে কথা দিয়ে কথা রাখে নাই, আমি কেন ওই ইউনিভার্সিটিতে ভর্তি হইতে পারিনি, আমি কেন ওই জবটা পাইনি, আমি কেন দেশের বাইরে গেলাম না, আমি কেন বাবা মার কথা শুনলাম না। এরকম অসংখ্য রিগ্রেট আমাদের লাইফে আছে, যেগুলো কোথায় আছে, পাস্ট। প্রেজেন্টে কিন্তু আমি ভালোই আছি, এখন ফিউচার থেকে ধার করে আনতেছি দুশ্চিন্তা, আর অতীত থেকে ধার করে আনতেছি দুঃখ। এতে আমাদের লাইফটা একটা ম্যাচ করে ফেলতেছি আমরা। সো আমরা প্রেজেন্ট মোমেন্টে অ্যাওয়ারনেস কিভাবে আপনি মেডিটেশনের মাধ্যমে করতে পারবেন, আবার ইনফর্মালিও করতে পারেন। এই যে আমরা এখন কথা বলছি, আমি কিন্তু প্রেজেন্ট মোমেন্টে আছি, জি আপনি শুনছেন, আপনি কিন্তু প্রেজেন্ট, মানে মাইন্ডফুল লিসনিং করছেন।
সো আমরা মাইন্ডফুল, আমরা যখন খাচ্ছি আমরা মাল্টিটাস্কিং করি, আমরা মোবাইল চাপতেছি, খাচ্ছি, এদিকে নেটফ্লিক্স দেখতেছি, না খাবার এনজয় করছি, না এখানে যার সাথে চ্যাট করছি, না নেটফ্লিক্স। সো আমরা যেটা শিখাই যে আপনি যখন খাচ্ছেন পৃথিবীর সবচেয়ে দামি খাবারগুলো খাচ্ছি। এই যে আমরা আমাদের দেশে সবাই যেহেতু আমরা ভাত খাই, এই ভাতের চাল হয়তো দিনাজপুরে উৎপাদন হয়েছে, ওইখানে কৃষক ঘাম ঝরিয়ে এটা উৎপাদন করেছে। কোথাকার সেই দিনাজপুরের চাল ভাত হয়ে আজকে আমার প্লেটে। আমি হয়তো যে ইলিশ মাছ দিয়ে খাচ্ছি সেটা হয়তো পদ্মার একটা কোন কর্নারে জন্ম হয়েছে আমি জানি না, কোন জেলে ধরে নিয়ে আসে আমার প্লেটে চলে আসে। আমি যে কারি বা যে ভেজিটেবল খাচ্ছি, সো আমি যদি ফুললি ফোকাস করি যে ভাতের কালারটা, কারিটা, এবং খাবার সময় যদি আমি খুব মনোযোগ দিয়ে খাবারটাতেই ফোকাস করি, এটা হচ্ছে মাইন্ডফুল ইটিং, তখন কিন্তু আমার ফিউচার অ্যান্ড পাস্ট নিয়ে আমি চিন্তিত না। ঠিক আমি যখন কথা শুনছি, ক্লাসের টিচারের লেকচার শুনছি, আমি মাইন্ডফুল লিসনিং করব। আমি যখন হাঁটছি মাইন্ডফুল ওয়াকিং করব। ইভেন আমরা আমাদের মনের চাপ কমানোর জন্য যেটা আমি বলি ডু নাথিং, মানে কি মাঝে মাঝে মনকে একটু ফ্রি রাখা দরকার। বাট সোশ্যাল মিডিয়ার কারণে আমরা কি হয়েছে, ফুললি এঙ্গেজড, আমরা একজনের জন্য ওয়েট করছি, মাঝখানে 1 মিনিট একটু বিরতি, পকেট থেকে ফোনটা বের করে চাপতে থাকি, কোনো ব্রিদিং স্পেস আমাদের মাইন্ড পায় না, যার কারণে কিন্তু একটা অশান্ত অবস্থায় চলে গেছে। আপনি খেয়াল করে দেখেন তো, আমরা পেটের মধ্যে আপনি কাচ্চি বিরিয়ানি খেলেন, ভাত খেলেন, রুটি খেচ্ছেন, বার্গার খাচ্ছেন, একটার পর একটা খাবার শুধু দিচ্ছেন ডাইজেস্ট হবার আগে, কি হবে পেটের ভিতরে? আমরা আমাদের মাইন্ডকে কিন্তু ওভারলোড করে ফেলছি। আমরা অ্যাভারেজে আমাদের দেশে প্রাপ্তবয়স্করা 2.5 থেকে 3 ঘন্টা সোশ্যাল মিডিয়া টাইম পাস করে। আচ্ছা। এবং সেখানে আমরা কি করি, এবং একটা রিসার্চে দেখা গেছে যে অ্যাভারেজ আমরা 100 বারের উপরে প্রতিদিন অপ্রয়োজনে মোবাইল ফোন বের করি। কোনো প্রয়োজন নাই, দেখি কোনো নোটিফিকেশন আছে কিনা, দেখি কি আছে। আমরা 2 মিনিটের জন্য ঢুকি, যে জাস্ট 2 মিনিটস, 2 মিনিটের জন্য একটু নোটিফিকেশন চেক করতে গিয়ে বের হই 2 ঘন্টা পরে। এই 2 ঘন্টা আমরা কি করলাম, মাইন্ডকে আজে বাজে সব খাবার দিলাম। আমাদের ব্রেন কিন্তু খাবার খায়, ওরও কিন্তু খাবার আছে। কি খাচ্ছে? আমার ফ্রেন্ড তার স্পাউসকে নিয়ে ইয়েতে গেছে, মালদ্বীপে ঘুরতে গেছে, দেখলাম, জানাইলাম সুন্দর, একজনের বেবি হয়েছে, কংগ্রাচুলেশন। একটু পরে একজন মারা গেছে, ইন্দানিল্লাহ। এরপরে দেশে এক জায়গায় দেখলাম আগুন লাগছে। আপনি চিন্তা করেন যে মাল্টি বিটস অফ ইনফরমেশন, ব্রেন তো এটা প্রপারলি প্রসেস করতে পারে না। 2 ঘন্টা কেউ ফেসবুক চালানোর পর সে বলতে পারবে না আসলে সে কি করলো। এটা হ্যাজার্ড হয়ে যাচ্ছে আমাদের মাইন্ড, আমরা কুল থাকতে পারছি না। আমি বলবো তার মানে কি চালাবো না, না চালাবো, বিলো হাফ এন আওয়ার, যখন আমার দরকার প্রয়োজন। অপ্রয়োজনে বারবার ফোন কেন খুলছি? সো ডু নাথিং। মাঝে মাঝে আপনি বারান্দায় বসে জাস্ট একটু অবজার্ভ করেন প্রকৃতিতে কি আছে, দেখেন পাখির কলতান শোনেন। আমরা এই সাউন্ডগুলো শুনতে ভুলে গেছি, বাতাস বইছে, এটা আমরা জাস্ট একটু অনুভব করি। সিম্পল, ব্রেইনটাকে তখন আমরা কি দিচ্ছি, রিল্যাক্সেশন দিচ্ছি, ফ্রি টাইম দিচ্ছি। সো কিছু না করাও একটা করা হ্যাপিনেসের জন্য। সো এটাতে মাইন্ডফুল নিয়ে আমরা প্রচুর কাজ করি। ব্রেইনকে আমরা কিভাবে ব্রিদিং স্পেস দিব, ওকে কিভাবে আমরা রেগুলেট করব, আমাদের মতো ম্যানেজ করব। কারণ মাইন্ডকে আমি ম্যানেজ না করলে ও ওর মতো ম্যানেজ করে, পাগলা ঘোরা তো, ও এমন এক জায়গায় নিয়ে যাবে যে এখানে আসলে আমার গন্তব্য না। তারপরে যেটা নিয়ে আমরা কাজ করি, ফিজিক্যাল ওয়েলবিং। পি স্ট্যান্ডস ফর ফিজিক্যাল ওয়েলবিং, এম্পাওয়ার। ফিজিক্যাল ওয়েলবিংটা আমাদের হ্যাপিনেসের জন্য জরুরি। দেখেন, একটা অসুস্থ মানুষ পৃথিবীতে সবচেয়ে অবহেলিত মানুষ। তো আমাদের শরীরের সুস্থতা থাকাটা খুব জরুরি। এবং এইখানেও আমি একটা অ্যাক্রোনিম ডেভেলপ করেছি, যেটার নাম হচ্ছে নেস্ট। একটা পাখির যেমন তার বাসার মধ্যে সুস্থ থাকে, ভালো থাকে, নেস্ট একটা অ্যাক্রোনিম। এখানে 4টা এলিমেন্ট আছে, যে এলিমেন্টগুলো আমাদের সুস্থ লাইফের জন্য হেল্প করে। এখানে এন স্ট্যান্ডস ফর নিউট্রিশন, মানে আমাদের শুধু খাবার খেলে হবে না, আমাদের নিউট্রিশাস ফুড খেতে হবে। আমরা প্রচুর খাবার খাচ্ছি প্রয়োজনের অতিরিক্ত, এবং আমাদের পরিপাকতন্ত্র হচ্ছে হরিণের মতো, বাট আমরা খাই বাঘের মতো। আমাদের 30 ফিট আমাদের পরিপাকতন্ত্র, যে এখান থেকে নিচ পর্যন্ত। কিন্তু আমরা কি খাচ্ছি, প্রতিনিয়ত এত বেশি খাবার লোড দিচ্ছি, যেটার কারণে কিন্তু খাবারের কারণে আমরা অসুস্থ হচ্ছি। এবং একটা রিসার্চে দেখা গেছে যে আমাদের দেশে যে পরিমাণ মানুষ মারা যায়, 76% মানুষ মারা যায় লাইফস্টাইল রিলেটেড ডিজিজ। আচ্ছা। আপনি চিন্তা করে দেখেন, আমাদের দেশে এখন প্রতি 11 জনের একজন ডায়াবেটিস, 53% লোকের হচ্ছে হাই ব্লাড প্রেশার। তারপরে গত বছর আমাদের দেশে গ্যাস্ট্রিকের ওষুধ বিক্রি হয়েছে 3,500 কোটি টাকা। তার মানে আমাদের ডাইজেস্টিভ প্রসেস পুরো মানে ফেল করছে, আমরা এখন ওষুধ খেয়ে খেয়ে ইয়া করতে হচ্ছে। সো এই জায়গাতে আমরা নিউট্রিশাস ফুড খেতে ইন্সপায়ার করি। কি কি ফুড খাবেন আপনি, জীবন্ত খাবার বেশি পরিমাণে খাওয়া, প্রসেস ফুডকে একটু অ্যাভয়েড করা, পর্যাপ্ত পানি খাওয়া। আমরা পানি খাই না, তো ব্রেনের ডিহাইড্রেট থাকে ব্রেন,
তখন ও হ্যাপি থাকবে কি, ওই তো অসুস্থতার মধ্যে পড়ে যায়। তো আমরা এভরিডে অ্যাটলিস্ট আপনার ওয়েট মেপে, আপনার যদি 60 কেজি ওয়েট হয় 30 দিয়ে ভাগ করলে 2 হয়, এভরিডে অন্তত 2 লিটার পানি খাওয়ার কথা বলি। সো নিউট্রিশনাস ফুড বা কী খাওয়া যায় এটা নিয়ে আমরা কাজ করি। দেন ই স্ট্যান্ডস ফর এক্সারসাইজ, মুভমেন্ট মেক্স ইউ হ্যাপি। Yes. এবং বলা হয় একটা রিসার্চে যে সিটিং ইজ নিউ স্মোকিং। অফিসে আমরা জব করছি, এভরি 1 আওয়ার পুরো অফিসটা একটু রাউন্ড দিয়ে ঘুরে আসা। লিটল ইনকনভিনিয়েন্স, আমরা আগে বাজার করতাম হেঁটে গিয়ে, বাজার ক্যারি করে উঠতাম, এখন আমরা লিফট ইউজ করি, আমরা বাইক ইউজ করি বা কার ইউজ করি। তো এই ছোট্ট ছোট্ট পরিশ্রমগুলো একটু যাতে আমরা করি, এই মুভমেন্টগুলো, আমাদের শরীরে অনেকগুলো মাসল আছে, এগুলোর এক্সারসাইজটা দরকার। সো একদম যে জিমে ভর্তি হবে তা না, বাট একটু দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করা, একটু ব্যায়াম করা, একটু হচ্ছে মাঠে গিয়ে খেলা করা, একটু সুইমিং করা, যতভাবে বডিকে মুভ করা যায়, সিম্পল। দেন এস স্ট্যান্ডস ফর স্লিপ। আমাদের সবচেয়ে বড় প্রবলেমের জায়গা এখন এটা, প্রচুর স্ট্রেস, কিন্তু আমাদের ওয়ার্কলোড এখন হিউজ। এই ওয়ার্কলোডটাকে ব্যালেন্স করতে গেলে, রিকভারি করতে গেলে আমাদের পর্যাপ্ত ঘুমানো দরকার। এবং আমেরিকা পৃথিবীর ওয়ান অফ দ্য মানে টপ কান্ট্রি যারা হচ্ছে সাকসেসফুল ধরি আমরা, ওই দেশের মানুষ শান্তিতে ঘুমাইতে পারে না। তারা, আমেরিকায় সর্বাধিক বিক্রিত ওষুধ হচ্ছে স্লিপিং পিল। এবং আমাদের দেশে ইনসমনিয়ার রোগী কিন্তু বাড়তেছে, কারণ আমরা ঠিক টাইমে ঘুমাইতে যাই না, আমরা ঘুমানোর সময় শুয়ে শুয়ে চাপতেছি। অ্যাটলিস্ট ডিজিটাল একটা সানসেট হওয়া দরকার আমাদের বাড়িতে। প্রতিদিন সূর্য একটা সময় ওঠে, একটা সময় অস্ত যায়, বাট আমাদের ডিভাইসগুলোর কখনো অস্ত যায় না। আমরা চাপতেছি তো চাপতেছি। আমরা আর এখন ফেস টু ফেস কেউ দিকে তাকিয়ে কথা বলি না, আমরা ডিভাইস, বন্ধুরা আড্ডা দেয়, ডিভাইস চাপতেছি, আড্ডা দিচ্ছি। সো অ্যাটলিস্ট ঘুমাইতে যাওয়ার 1 ঘন্টা আগে ডিভাইস থেকে দূরে থাকা, দেন ঘুমের একটা সুন্দর পরিবেশ, এবং প্রতিদিন একই সময় ঘুমাতে যাও, একই সময় ওঠা। আমেরিকান স্লিপ ফাউন্ডেশন বলছে যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন 7 থেকে 9 ঘন্টা ঘুমানো দরকার, এবং এটা একটা না, অ্যাটলিস্ট 7 ঘন্টা যাতে আমরা ঘুমটা কন্টিনিউ করি। লাস্ট ওয়ান যেটা, টি স্ট্যান্ডস ফর টাচ। টাচ কি, ফিজিক্যাল টাচটা খুব ইম্পর্টেন্ট। যে জন্য দেখবেন আমাদের ধর্মে মুসাফা করা, মানে হ্যান্ডশেক করা, কোলাকুলি করাকে বলা হয়েছে যেগুলো করলে সগিরা গুনাহ বা ছোট গুনাহগুলো মাপ হয়। তো এটা কিন্তু রিসার্চ বলছে যে হাক করায়, মাকে একটু জড়ায় ধরলেন, মা দেখবেন বাচ্চাকে সুন্দর করে জড়িয়ে ধরে আদর করলে ও কান্না থেমে যায়। তো এই টাচগুলো বাড়াইতে হবে। এই হলো আমরা ফিজিক্যাল ওয়েলবিং নিয়ে কাজ করি আমার মডেলটাতে। দেন 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে ও স্ট্যান্ডস ফর অকুপেশনাল ওয়েলবিং। একটা রিসার্চে দেখা গেছে যে আমরা যারা কাজ করি, এই কাজ করা লোকজনের মধ্যে 3টা ক্যাটাগরি। একটা হচ্ছে জব, একটা কেরিয়ার, একটা কলিং। জব মিন্স হচ্ছে আমরা কোনো অফিসে যখন জব করি, যারা শুধুমাত্র পে চেকের জন্য জব করি, যে শুধু মানিটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য, দিন শেষে আমার টাকা আর্ন করতে হবে, এই মানুষগুলোর ফোকাস থাকে যে 9টা বাজে অফিসে ঢুকে কতক্ষণে 5টা বাজবে, কতক্ষণে বের হয়ে যাবে, কারণ দিন শেষে পে চেকটা হচ্ছে তার ফোকাস, কাজটাকে সে এনজয় করে না। এটা হচ্ছে গ্রুপ নাম্বার 1। গ্রুপ নাম্বার 2তে যারা আছে তারা হচ্ছে কেরিয়ার মানে হচ্ছে তারা খুবই ফেরোসাস, তারা হচ্ছে র্যাট রেসের মতো, তারা দৌড়াতে থাকে যে আরো ব্যয় করার জন্য আমাকে আরো আয় করতে হবে, সো অনেক দৌড়াও। তারা অফিস আওয়ারের পরে এক্সট্রা আওয়ার কাজ করে, তারা বিভিন্ন কমিউনিটিতে যায়, নেটওয়ার্কিং করে, অনেক বেশি কেরিয়ার সেন্ট্রিক তারা। এই হচ্ছে গ্রুপ 2। গ্রুপ 3তে যারা আছে তারা কেরিয়ারও না, টাকা পয়সা না, তাদের ফোকাস ইটসেলফ, কাজটা, তারা তাদের কাজটাকেই ভালোবাসে। সো যেই মানুষগুলো, রিসার্চে দেখা গেছে যে ইটসেলফ, যে কাজটা সে করছে ওইটাকে যারা ভালোবাসে, ওই মানুষগুলো তাদের লাইফে হ্যাপি হয়। সো আমরা এই ওয়ার্ক লাইফ ব্যালেন্সটাকে সুন্দর করে করার জন্য অকুপেশনাল ওয়েলবিংয়ে কাজ করি। এবং আপনি যেই প্রফেশনেই কাজ করেন, ওই প্রফেশনের ওই কাজটার মধ্যে মিনিংফুল একটা কজ কিন্তু বের করা সম্ভব। আমরা নিশ্চয়ই নেলসন ম্যান্ডেলার কাহিনী জানি যে উনি 27 বছর সময় 10 ফিট বাই 10 ফিট একটা রুমের মধ্যে ছিলেন, এবং এই মানুষটা কিন্তু হ্যাপি ছিলেন। তাকে যখন বের হয়, উনি শান্তিতে নোবেল পেয়েছেন এবং সাউথ আফ্রিকার সেরা প্রেসিডেন্ট বলা হয়। ওনাকে যখন জিজ্ঞেস করা হচ্ছিল যে আপনি ওইখানের মধ্যে বসে, জেলখানায় বসে কিভাবে মিনিংফুল কাজ করার চিন্তা করলেন, তখন সে বলছিল যে আমি কারাগারে থাকবো, কতটুকু রুমে থাকবো, আমাকে কি অবস্থায় রাখবে, এই কন্ট্রোল আমার কাছে ছিল না। আমার কাছে একটা জিনিসের কন্ট্রোল ছিল, ওইখানে বসে আমি কি করব, কি সিদ্ধান্ত নিব। যেটাকে আবার ভিক্টর ফ্রাঙ্কেল ম্যানস সার্চ ফর মিনিং বইটা খুবই রেকমেন্ডেড, আমি অডিয়েন্সকে বলবো পড়ার জন্য। ভিক্টর ফ্রাঙ্কেল এটাকে বলছে ডিভাইন ব্লেসিং। আপনার ডিসিশন নেওয়ার ক্ষমতা, আপনাকে হয়তো একজন মানুষ অনেক কষ্ট দিতে পারবে, মারতে পারবে, আটকে রাখতে পারবে, বন্দি করতে পারবে, বাট
আপনি আপনার ভিতরে কি চিন্তা করবেন এটাকে আটকে রাখার ক্ষমতা কারণ নাই। এটা হচ্ছে ডিভাইন ব্লেসিং, যে মানুষ চাইলে কি যে কোনো পরিস্থিতিতে ভালো চিন্তা করতে পারে। তো নেলসন ম্যান্ডেলা কি করেছিল, তাকে যে খাবার দিতে যে ছেলেটা আসতো, সে তার লেসনগুলো ওর মধ্যে ছড়াই দিছে এবং ও একটা আন্দোলন গড়ে তুলছে, ইচ ওয়ান টিচ ওয়ান। ও ওকে তৈরি করছে, বলছে এই লেসনটা তুমি ছড়ায় দাও। এইভাবে সারা পৃথিবীতে কিন্তু ছড়ায় গেছে। তো সেটা আমি ফিল করি যে হ্যাপিনেসটাকেও যদি আমরা এইভাবে বিশ্বব্যাপী ছড়াই দিতে পারি, সেই মিশন নিয়েই কিন্তু আমি কাজ করার চেষ্টা করছি। সো আমরাও প্রফেশনাল ওয়েলবিং এটা কাজ করি। দেন হচ্ছে ডাব্লিউ স্ট্যান্ডস ফর ওয়েলথি বিইং। ওয়েলথি বিইং মানে হচ্ছে আমি কি শুধু টাকার দিক থেকে ধনী হব? নো, মনের দিক থেকে ধনী হওয়া। এবং হ্যাপিনেসের সবচেয়ে সহজ উপায় হলো, অনেকে সিক্রেট খোঁজে, সহজ উপায় খোঁজে। সবচেয়ে সহজ উপায় হচ্ছে আরেকজনকে হ্যাপি করা। আপনি যখন আরেকজনের কষ্টে দাঁড়াচ্ছেন, একজন বৃদ্ধ মহিলা রাস্তা পার হতে পারছেন, আপনি পার করে দেখেন, ভালো লাগবে। একজন ক্ষুধার্ত মানুষকে নিয়ে একবেলা খেয়ে দেখেন, ভালো লাগবে। সো ওয়েলথি বিইং এ আমরা মানুষকে শেখাই যে কিভাবে তার ষড়রিপুগুলো থেকে, তার অ্যাঙ্গার থেকে, তার ক্রোধ থেকে, তার লোভ থেকে, হিংসা থেকে বের হয়ে এসে সে একজন প্রকৃত মানুষ হতে পারে। এবং হ্যাপিনেসের আমি সেকেন্ড যে ডেফিনেশনটা বলবো সেটা হচ্ছে বিইং হিউম্যান ইজ হ্যাপিনেস। এখন আপনি বলবেন আমরা তো হিউম্যান আছি। নো, ছোটবেলা থেকে নিশ্চয়ই অনেকবার শুনেছেন যে মানুষের মতো মানুষ হও বাবা। কেন? কারণ আমরা দেখতে মানুষের মতো, আমাদের মধ্যে সবাই মানুষ না। তাহলে 6 বছরের বাচ্চা শিশুকে কে ধর্ষণ করে, কে দুর্নীতি আমাদের দেশকে চ্যাম্পিয়ন বানায়? আমরা যদি মানুষ হই তাহলে এমনিতে আমরা হ্যাপি হতে পারবো। কারণ মানুষের যে গুণাবলীগুলো, এগুলো যদি আমরা ডেভেলপ করি, ওয়েলথি বিইংয়ে আমরা এই জায়গাটা শিখাই যে কিভাবে আমরা আমাদের খারাপ গুণগুলো থেকে বের হয়ে এসে মানুষের মতো মানুষ হয়ে আমরা সমাজ, সোসাইটির জন্য ভালো কিছু করতে পারবো, অ্যান্ড গিভ ব্যাক টু দ্য সোসাইটি। আজকে আমি পড়াশোনা করেছি, এই জায়গায় এসেছি, একটা ভিক্ষুকের এখানে ভূমিকা আছে। যে ট্যাক্স পে করেছে গভর্নমেন্টকে, ওই ট্যাক্সের টাকায় গভর্নমেন্ট আমার পড়াশোনার ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয়ে, আমার কাছে ফ্রি বই পাঠিয়েছে প্রাইমারিতে। সো আমরা ওই ফিল্ডটা নিয়ে যদি সমাজের জন্য সবাই মিলে কিছু করার উদ্যোগ নিই, তাহলে পৃথিবীটা পরিবর্তন হতে খুব বেশি সময় লাগবে না। হ্যাঁ, আমরা এবার নাম্বার 6 কথা বলবো। এ স্ট্যান্ডস ফর এডুকেশনাল ওয়েলবিং। দেখেন, আমাদের পেটের খাবার যেমন দরকার হয়, পাশাপাশি আমাদের মনের জন্য কিন্তু খাবার দরকার আছে। মনকে ভালো ভালো খাবার দিতে হবে। এই খাবারগুলো কোথায় পাবো? সারাদিন সোশ্যাল মিডিয়ায় সময় কাটালে পাবো না। সেখানে আমাদেরকে বই পড়তে হবে ভালো ভালো, যেই বইগুলো থেকে আমরা প্রপার লার্নিং পাবো। আমরা আমাদের সোসাইটি থেকে বা আমাদের এডুকেশন সিস্টেমে সব কিছু যে আমাদের হ্যাপি থাকার জন্য শিখেছি তা নয়। যেমন একটা এক্সাম্পল যদি আমি দিই, যে আমাদের ছোটবেলা থেকে একটা জিনিস শেখানো হয়েছে যে ছেলে মানুষের কাঁদতে নেই। তা আমার প্রশ্ন হচ্ছে যে ছেলে মানুষকে কেন কাঁদতে নেই? তারাও তো কষ্ট পায়, দুঃখ পায়। যে এই কষ্টগুলো জমাট বাঁধতে 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 তারা কিন্তু আউটবার্স্ট করে, অনেক অ্যাঙ্গার ইস্যু হয়, অনেক প্রবলেম তৈরি হয়। সো ওই জায়গায় আমাদেরকে লাইফ স্কিলগুলো বেশি শিখতে হবে, যেই স্কিলগুলো আমাদের লাইফের ঝামেলাগুলোকে খুব সুন্দর করে হ্যান্ডেল করতে শেখায়। এই জায়গায় আমরা চেষ্টা করব যে এই জাতীয় ভিডিও দেখতে, এরকম বই পুস্তক পড়তে, যেই স্কিলগুলো, যেমন ফর আমি যদি কয়েকটা বইয়ের নাম বলি, ম্যানস সার্চ ফর মিনিং। সো আমরা কীভাবে একটা মিনিংফুল লাইফ লিড করতে পারি। কারণ এখানে যেই বইটা লিখেছেন ভিক্টর ফ্রাঙ্কেল, উনি একটা কনসেন্ট্রেশন ক্যাম্পের মধ্যে বন্দী ছিলেন। তার ওয়াইফকে হারিয়েছেন, বাচ্চাকে হারিয়েছেন, সব কিছু হারিয়ে সে কিভাবে ওইখানে মিনিংফুল লাইফ লিড করেছেন। সো এই বইটা পড়লে আমরা এই জাতীয় জিনিস জানতে পারি। সো এরকম আমরা আমাদের মেন্টাল ওয়েলবিইং, ইমোশনাল ওয়েলবিইংয়ের উপরে ভালো লার্নিংগুলো যদি আমরা শিখি, আমরা হ্যাপি থাকতে শিখব। লাস্ট ওয়ান যেটা 7 নম্বর টপিক, সেটা হলো রিলেশনাল ওয়েলবিইং। আর স্ট্যান্ডস ফর রিলেশনাল ওয়েলবিইং। হার্ভার্ড ইউনিভার্সিটিতে 75 বছর ব্যাপী একটা গবেষণা হয়, এবং সেই গবেষণায় দেখা যায় যে মানুষের লাইফের নাম্বার 1 প্রেডিক্টর অফ হ্যাপিনেস ইজ রিলেশনশিপ। হেলদি রিলেশন মেক্স ইউ হ্যাপিয়ার। সো আমরা আমাদের সম্পর্কের যত্নগুলো না দিন দিন খুব কম করছি। আমরা বুঝতে পারছি যে সম্পর্কের যত্ন করা দরকার, বাট আমরা করছি না। কেন? কারণ আমাদের এখন ডিজিটালি যুগে আমরা চলে আসছি, আমাদের একটা বড় সময় কেড়ে নিচ্ছে আমাদের ডিজিটাল মিডিয়া। এবং এজন্য আমি মজা করে একটা ইকুয়েশন বলি যে 1000 FBB ইকুয়ালস 1 BFF। তো 1000 FBB মানে হচ্ছে 1000 ফেসবুক বাডি ইকুয়ালস 1 বেস্ট ফ্রেন্ড ফর এভার। আপনার 1000টা ফেসবুকে বন্ধু থাকার চেয়ে একটা বেস্ট ফ্রেন্ড থাকা ইম্পর্টেন্ট, যার সাথে আপনার মনের সম্পর্ক থাকবে। সো আমরা আমাদের বাবা মায়ের সাথে সম্পর্কগুলো উন্নত করতে পারি, আমাদের স্পাউসদের সাথে সম্পর্কগুলো উন্নত করতে পারি, আমাদের বন্ধুদের আমরা খবর নিতে পারি। সেই প্রাইমারি স্কুলের যে বন্ধুটার সাথে আমরা মাঠে খেলা করেছি, আজকে হয়তো তার খবরই নাই। কেরিয়ারের কারণে, নানা ব্যস্ততায় আমরা এমন জায়গায় চলে আসছি যেই সম্পর্কগুলো অনেক বেশি হয়ে গেছে ম্যাটেরিয়ালিস্টিক। আমাদের সেই টিচার, যার কাছে আমার পড়াশোনার হাতে খড়ি হয়েছে,
তার কাছে একদিন যাই না, একটু থ্যাঙ্কস দেই না যে স্যার আপনার স্টুডেন্ট আজকে এই পর্যায়ে আসে, দেখবেন যে এমনিতেই ভালো লাগবে। তো সম্পর্কগুলো আমাদেরকে ভালো রাখতে হেল্প করে। এইটা ভালো করার জন্য আমি একটা অ্যাক্রোনিম বানিয়েছি, যেটার নাম দিয়েছি আমি ক্যাট। সো ক্যাট মানে বিড়াল, বিড়াল একটা কিউট প্রাণী। সো আপনি আপনার সম্পর্ককে কিউট করার জন্য এই ক্যাট অ্যাক্রোনিমটা ইউজ করতে পারেন। সো ক্যাটের প্রথম যে অক্ষরটা সি, সি স্ট্যান্ডস ফর কানেকশন, হৃদয়ের সাথে হৃদয়ের, নট এখন কানেকশন কিসের সাথে, মেসেঞ্জারের সাথে মেসেঞ্জারের, হোয়াটসঅ্যাপ আইডির সাথে হোয়াটসঅ্যাপ আইডি, বাট সম্পর্কর কানেকশন হবে হৃদয়ের। একটা মা সন্তান যদি অনেক দূরেও থাকে, তার কোনো কষ্ট হলে সে অনুভব করতে পারে। সো অনুভূতির সম্পর্কগুলো আমরা গড়ে তুলবো। কানেকশন, হৃদয়ের কানেকশন। তারপরে ক্যাটের এ স্ট্যান্ডস ফর অ্যাপ্রিসিয়েশন। আমরা ভুলে যাই একজন আমার জন্য ভালো কিছু করলে আমরা থ্যাঙ্কস দেই না। একটা রিক্সাওয়ালা আমার বাসা থেকে আমার অফিস পর্যন্ত নামিয়ে দিল, আমরা তাকেও কিন্তু একটা থ্যাঙ্কস দিতে পারি। গ্র্যাটিটিউড প্র্যাকটিস, এটা আমাদেরকে হ্যাপি করে। সো অ্যাপ্রিসিয়েশন, যে আমার জন্য ভালো কিছু করছে, কষ্ট করছে, আমরা সোশ্যাল মিডিয়া প্রায়ই দেখি যে অনেক টক্সিক কমেন্ট আমরা করি, কারো ভালো কিছু দেখলে আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি না। বাট অন্যের সফলতাকে যে ভালো অ্যাপ্রিসিয়েট করতে পারে, সে কিন্তু একটা হ্যাপি লাইফ লিড করতে পারে। নাম্বার 3, ট্রানজ্যাকশন, টি স্ট্যান্ডস ফর ট্রানজ্যাকশন। এভরি রিলেশন ইজ ট্রানজ্যাকশনাল। আমি আপনার থেকে শুধু ভালোবাসা পেতে চাচ্ছি, আমিই পাবো, শুধু আপনাকে দিব না, হবে না, হবে না। আমরা এই ভুলটা করি। আমি যার কাছ থেকে ভালোবাসা পেতে চাচ্ছি, আমাকেও চিন্তা করতে হবে তাকে দেওয়ার জন্য। যখন আরেকজনকে আমরা দিব, গিভ মোর, তখন আমরা অটোমেটিক্যালি পাবো। হ্যাঁ, অনেক সময় আমরা প্রায়ই বলতে পারি যে কারো উপকার করলে তো সে আমাকে ক্ষতি করে না। যেটা হয়, হয়তো ওই ব্যক্তি আপনার উপকারটা ফেরত দিতে পারে না, কিন্তু সৃষ্টিকর্তা দেখবেন যে অন্য কোনো না কোনোভাবে আপনার ওই উপকারটা ফেরাই দিচ্ছে। সো ট্রানজ্যাকশনাল রিলেশনটা আমাদের একটু ফলো করতে হবে। তো এই হচ্ছে মোটামুটি এমপাওয়ার মডেল, যেই মডেলে আমি চেষ্টা করেছি লাস্ট 5 ইয়ার্সের রিসার্চে যে একটা হলিস্টিক লাইফ মডেল, যেই 7টা কম্পোনেন্টকে আমরা ফোকাস করলে, আমরা দেখেন এখানে শুধুমাত্র কিন্তু কেরিয়ারকে ফোকাস করি নাই, আমরা আমাদের ইমোশন, মাইন্ড, এডুকেশন, রিলেশন, প্রত্যেকটা কম্পোনেন্টকে নিয়ে আসছি। প্রত্যেকটা জায়গায় আমার সময় দিতে হবে। আমরা শুধু অফিসের কাজে সময় দিব, আমার ফ্যামিলিকে দিব না, তাহলে ফ্যামিলি রিলেশন ভালো হবে না। আমরা চিন্তা করছি যে আমি কেরিয়ারে ফোকাস করতে গিয়ে আমার সন্তানের সাথে আমি সময় দিব না। এই সন্তান, আমি যখন সন্তানকে ডে কেয়ারে পাঠিয়ে দিচ্ছি, সন্তান তো বড় হয়ে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে, এটাই স্বাভাবিক। জি। সো এই হচ্ছে মোটামুটি হ্যাপিনেস মডেল। এইটা আমরা একটা হলিস্টিক ভিউ নিয়ে কাজ করি পুরো ব্যাপারটা। আচ্ছা, আপনি মেন সার্চ ফর মিনিং বইটার কথা বলছিলেন, মানে শেষে এসে প্রশ্নটা করব যে হ্যাপিনেসের সাথে সম্পর্কিত আপনার কাছে ইনফ্লুয়েন্সিয়াল মনে হয়েছে যদি 5টা বই এবং 5টা মুভির নাম বলতেন। প্রথমত আমি যেটা বলবো, ইনসাইড আউট একটা মুভি, অ্যানিমেটেড মুভি, যে মুভিটা মানুষের ইমোশন নিয়ে খুব সুন্দর কাজ করা হয়েছে, যেটাতে আমরা ইমোশনটা বুঝতে পারবো। খুব সুন্দর একটা কার্টুনের লাইক দিয়ে একটা ছোট বাচ্চার জন্মর মধ্য দিয়ে ওর পুরো ইমোশনগুলো কিভাবে কাজ করে, ওর লাইফে স্যাডনেস একটা ক্যারেক্টার, হ্যাপিনেস একটা ক্যারেক্টার। ও তখন কি করলো, ওর স্যাডনেসটাকে ওর ভাল লাগে না, ও যখন সরিয়ে দিল, দেখলো যে ওর লাইফে অন্যান্য জায়গায় প্রবলেম তৈরি হচ্ছে। ইটসেলফ স্যাডনেসটাও যে দরকার, এটা দেখলে আমরা বুঝতে পারবো। তারপরে যেটা বলবো যে ইটস ওয়ান্ডারফুল লাইফ একটা মুভি, আমরা যে এমপাওয়ার মডেলটার কথা বললাম, এই মডেলটা পুরোটা আমরা এই মুভিটা দেখলে অনেকটা বুঝতে পারবো। তারপরে বলতে পারি মাই বিউটিফুল লাইফ। সো এই বিউটিফুল লাইফ মুভিটা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর বেস করে রেখা। ওইখানে একটা বাবা তার শিশুকে নিয়ে ওই জার্মান বাহিনীর হাতে কারাগারে মানে হয়। তো বন্দি হওয়ার পরে সে তার এই ছোট বাচ্চাকে নিয়ে এই কঠিন সিচুয়েশনের মধ্যে কিভাবে মজা করে সময়গুলোকে পাস করেছে, ওইটা আমরা বুঝতে পারবো যে কঠিন সময়ে আমরা কিভাবে করে ওইখানে থাকতে পারি। তারপরে আমরা একটা ইন্ডিয়ান মুভি দেখতে পারি, আমরা তো এক্সারসাইজ করতে চাই না, ভাগ মিল্খা ভাগ, দৌড়াদৌড়ির জন্য মানে আমরা মুভমেন্ট কিন্তু অনেক কমিয়ে দিচ্ছি, যার কারণে ওবেসিটি আমাদের দেশে 17% মানুষের ওভারওয়েট। সো আমরা এই মুভিটা দেখতে পারি। আর বইয়ের কথা ম্যান সার্চ ফর মিনিং বললাম। হ্যাপিয়ার নামে একটা বই আছে, আমি যার থেকে হ্যাপিনেস সার্টিফাইড হয়েছি, ডক্টর তালবিন শাহারের হাউ অফ হ্যাপিনেস, সোনিয়া লুবমিরস্কির একটা বই আছে, যেটা আমাদেরকে হেল্প করে। এবং আমি অবশ্যই পার্টিসিপেন্ট অডিয়েন্স যারা শুনছেন বলবো, সুখের সমীকরণ বইটা আমি বাংলাদেশের পার্সপেক্টিভে, অনেক সময় যেটা হয় বিদেশি বইগুলো পড়লে তাদের কালচারের সাথে আমাদের অনেক কিছু ম্যাচ করে না। সো আমি চেষ্টা করেছি সুখের সমীকরণ বইটা বাংলাদেশের পার্সপেক্টিভে লেখার। সো আমি অডিয়েন্সকে এটাও বলবো যে এই বইটা হাইলি রেকমেন্ডেড। আই হোপ পড়লে আমাদের হ্যাপিনেস নিয়ে যে পয়েন্ট অফ ভিউ পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, মানে একটা পার্সপেক্টিভ শিফট হবে আর কি। শেষে এসে একটা কথা বলি, এই যে আমরা হ্যাপিনেস নিয়ে সচেতনতা, এটা প্রয়োজন সম্পর্কে জানলাম,
এই গতকালই ফেসবুকে পোস্ট দেখলাম যে আমার কলেজের প্রাক্তন একজন ক্লাসমেট, তাই সে পোস্ট দিল যে মেন্টালি খুব খারাপ আছে এবং হয়তো এটা তার শেষ পোস্ট হতেও পারে, হয়তো এরপরে সে বেঁচে নাও থাকতে পারে। তো ওই মুহূর্তে আমি তাকে নক দিলাম, বললাম যে কোথায় আছিস, ঢাকা থাকলে দেখা কর। বাট এই যে আমরা প্রায় দেখতে পাচ্ছি, আপনি বলছেন আত্মহত্যা কতখানি বেড়ে গেল, তো এরকম একটা ইমার্জেন্সি সিচুয়েশনে একটা মানুষজন খুবই খারাপ একটা অবস্থায় আছে, ওই মুহূর্তে আপনি কি বলে তাকে সেখান থেকে ফিরিয়ে আনতে পারেন? ওই সময় যেটা মানে আমরা সুইসাইডাল থটগুলো যখন বেশিরভাগই তো ইম্পালসিভ হয়, আর একটা সুইসাইডের মধ্যে অনেক ধরনের রিজন থাকে, অনেকগুলো কারণ থাকে। তো ওই সময় যখন তার অ্যারাউজালটা হয়, তাকে যদি একটু সময়টা নেওয়া যায় সামহাউ কথা বলে। যেমন আমরা কিছুদিন আগে একটা ঘটনা দেখলাম যে আমাদের চিত্রনায়ক রিয়াজের শ্বশুর, সে ফেসবুকে লাইভে এসে কিন্তু সুইসাইডের ঘোষণা দিয়ে করলো সুইসাইড। বাট অবাক করা বিষয়, আমি যদি ওই লাইফটা পরে দেখেছি, আগে দেখতে পাইনি, কিন্তু লাইফ চলাকালীন তাকে যদি ডিস্ট্রাক্ট করা যেত ফোন দিয়ে বা সামহাও তার মানুষজন। বাট আমাদের সোসাইটিতে না এই অ্যাওয়ারনেসটা এখনো বিল্ড হয় নাই। আমি যদি বলি যে ডক্টরদের কমিউনিটিতে আমার এক ফ্রেন্ড আছে, ওদের একটা মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে একজন বড় লেভেলের ডক্টর লিখলেন যে সে তার ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে পারছে না, খুবই অ্যাংজাইটির মধ্যে যাচ্ছে। এইটা বাকি ডক্টররা তাকে হাহা রিয়েক্ট দিচ্ছে, বলতেছে আরে অনেক ভালো আছো, বুঝতেছো না, এটা সেটা, যাও বউ নিয়ে ঘুরে আসো, এটা সেটা, এই টাইপের কথা বলতেছে। বাট এটা মনে করি সোশ্যালি গভর্নমেন্ট লেভেল থেকেও আমরা করোনা নিয়ে মানুষকে যেভাবে অ্যাওয়্যার করেছিলাম, এটা আমাদের মনে করি খুব সিরিয়াস লেভেলে করা দরকার। এবং গভর্নমেন্টের হটলাইন থাকা দরকার। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রজেক্ট আছে কান পেতে রই, ওইখানে কিছুটা করার চেষ্টা করছে। বাট আমি মনে করি একটা ইমার্জেন্সি লাইন থাকা দরকার, যে মানুষের এই ধরনের অ্যারোজাল হলে বা এই ধরনের সিচুয়েশনে যাতে ইমার্জেন্সিতে মানুষ কল দিতে পারে অ্যাভেলেবেল মেন্টাল হেলথ নিয়ে, বা ফার্স্ট এইডার যারা আছে আমাদের দেশে, সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রি যেই পরিমাণ আছে সব মিলে মনে হয় 1000-1200-র মতো হবে। বাট আমাদের যে পরিমাণ মেন্টাল হেলথের পেশেন্ট, তাদেরকে কিন্তু সার্ভ করা সম্ভব না। ওই জায়গায় অ্যাওয়ারনেসটা বিল্ড করা দরকার। কেউ যখন এই জাতীয় পোস্ট দিচ্ছে, আমরা কমেন্টে বলতেছি তুমি নামাজ পড়ো, তুমি ঘুরতে যাও, বাট তাকে আমরা কেউই বলছি না তুমি একজন প্রফেশনালসের হেল্প নাও। সে যদি অতটুকু স্টেবল অবস্থায় থাকতো, সে তো বুঝতো নামাজ পড়লেই হবে। বাট ইটস ওকে, নামাজ পড়াটা ভালো ইবাদতের জায়গা থেকে ওকে, কিন্তু তাকে আমরা প্রথম যে সাজেশনটা দিব প্রফেশনালসের হেল্প নেওয়া, এবং চেষ্টা করব তার কাছাকাছি গিয়ে তাকে একটু ডিস্ট্রাক্ট করার, তার টাইমটা নেওয়ার, একটু সঙ্গ দেওয়ার। কারণ ওই মানুষগুলো কি খুব অ্যালোন হয়ে যায়, তা শেয়ার করার মানুষ হয়তো থাকে না। সো আমি মনে করি যে যারা এই আজকের ইয়াটা দেখলেন সেশনটা, একটু এই নলেজগুলো যাতে আমরা সবার মধ্যে শেয়ার করে দিই। আমার কাছের মানুষটা কতটুকু খারাপ আছে আমরা কিন্তু জানি না, আমরা যাতে এগুলো নিয়ে হাসি ঠাট্টা না করি। এই হাসি ঠাট্টা করলে, বাজে কমেন্ট করলে তার মধ্যে ফিলিংটা আরো খারাপ হয়, এবং সে তখন আরো দ্রুত সুইসাইডাল ডিসিশন নিয়ে নেয়। এই যে কিছুদিন আগে একটা ছেলে দেখলাম, মিনহাজুল আবেদিন, সে রোবট আড্ডার ইয়া ছিল, এবং ইন্টারন্যাশনাল রোবোটিক্স কম্পিটিশনে বাংলাদেশের পক্ষ থেকে ফার্স্ট রানার আপ ছিল। এই লেভেলের মেধাবী লোকজন যদি আমরা হারাই, আমরা স্মার্ট বাংলাদেশের কথা বলছি, স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট পিপল লাগবে। এবং আমি মনে করি হ্যাপি পিপল আর স্মার্ট পিপল। আমি যদি হ্যাপি না হই, আমি কেরিয়ার অনেক উচ্চতায় গেলাম, দিন শেষে রবিন উইলিয়ামস তো অস্কার বিজয়ী অভিনেতা, কি লাভ হয়েছে? সো আমি বলবো যে অ্যাওয়ারনেসটা খুব দরকার। এটা একদম গভর্নমেন্টের নীতি নির্ধারণ পর্যায় থেকে শুরু করে সকল লেভেলে অ্যাওয়ারনেসটাকে আমরা একটু যাতে ছড়িয়ে দিই। আজকে আসলে মানে খুব আগ্রহের সাথে শুনছিলাম আপনার আলোচনা, যদিও মূলত হ্যাপিনেস বা অ্যাওয়ারনেস নিয়ে কথাটা হচ্ছিল, আপনার কিন্তু আরো উদ্যোগ আছে, এই যেটা অর্গানিক ব্র্যান্ড ন্যাচারালস, সেটা নিয়ে আমরা কথা বলে সুযোগ পাইনি। আমি যেটা করার চেষ্টা করছি, একদম কনসাইজ করে যদি বলি, আমি হ্যাপিয়ার, হেলদিয়ার, বেটার একটা ওয়ার্ল্ড তৈরি করতে চাই। সো আমি যেহেতু হেলদি লাইফের কথা বলছি, এজন্য ন্যাচারালস নামের যে উদ্যোগটা, এটা আমরা একদম প্রাকৃতিক পণ্য নিয়ে কাজ করছি, যেটাতে আমাদের দেশে জানি যে হার্বস জাতীয় প্রোডাক্টগুলো আমাদের দেশে উৎপাদন হয়, বাট এটা আমাদের দেশে খুবই অবহেলিত। আমি যখন চায়নাতে ক্যান্টন ফেয়ারে যাই, মালয়েশিয়াতে যাই, ইন্ডিয়াতে পাতাঞ্জলি, ডাবুর, ওদের ফ্যাক্টরিগুলো যখন ভিজিট করি, তখন আমার মধ্যে চিন্তা হয় হোয়াই নট, এই প্রোডাক্টগুলো তো আমাদের দেশে হয়, আমরা কেন ইন্টারন্যাশনালি একটা ব্র্যান্ড করবো না? সেই চিন্তা থেকে আমি ন্যাচারালসটা করেছি, একটা হেলদি লাইফস্টাইল যাতে আমরা ম্যানেজ করতে পারি। কারণ এখন ভালো খাবার খুঁজে পাওয়াটা একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। সো আমরা ভালো হেলদি ফুডগুলোকে অ্যাভেলেবেল করার জন্য এই উদ্যোগটা নিয়ে কাজ করছি। আর আপনার কিন্তু এটা পাশাপাশি লেখক হিসাবেও একটা সত্তা রয়েছে, যে 4টা বই এ পর্যন্ত প্রকাশ করেছেন। যে সুখের সমীকরণ সম্প্রতি বইমেলাতে যেটি এসেছে, ওটা নিয়ে আলাপ হলো। এর আগেও ছিল বিজনেস ব্লুপ্রিন্ট, তারপর মাস্টারিং ইওর ইমোশনস, এই ধরনের বই। আসলে সময় স্বল্পতার জন্য হয়তো সবগুলো টপিক আমরা আজকে কভার করতে পারলাম না, তবে
I would personally say it was a phenomenal discussion. থ্যাংক ইউ। না আসলে আমার যেটা ভালো লেগেছে যে মানে হ্যাপিনেস ব্যাপারটার সাথে কিন্তু আমাদের ফিজিক্যাল মেন্টাল ওয়েলবিং সবকিছুই সম্পর্কিত। ভাইয়া বলছিলেন যে আরো ডাক্তার পোস্ট দিলেন তার ফ্রাস্ট্রেশন নিয়ে, বন্ধুরা বললো হাহা রিয়াক্ট দিচ্ছে, মজা করছে। And এটা কিন্তু হয় যে আমরা দিন শেষে অনেক বন্ধু বান্ধব থাকা সত্ত্বেও যে দুঃখের কথাটা আন্তরিকভাবে শুনবে, আমার অবস্থাটা বুঝবে, এরকম মানুষের অভাব থাকে। হ্যাঁ, এটার কারণ হচ্ছে আমরা আমাদের ইমোশনগুলোকে বুঝি না। আমি যখন আমার ইমোশনটা বুঝতে শিখবো তখন কিন্তু আমি আরেকজনেরটাকে অনার করব, জি, জি, সম্মান জি। করতে জানবো। সো আমি মনে করি যে গভর্নমেন্ট লেভেলে নীতি নির্ধারক পর্যায়ে কেউ যদি শোনে না, আমি মনে করি বাচ্চাদের এটা শেখানো দরকার। জি। আপনি যদি দেখেন আমাদের দেশের বাচ্চাদেরকে আমরা শিখাই হাট্টিমা টিম টিম গান, বাট ইন্টারন্যাশনালি আপনি যদি চিন্তা করে দেখেন গানগুলোর মধ্যেই মেসেজ থাকে যে ইফ ইউ হ্যাপি অ্যান্ড ইউ নো ইট ক্ল্যাপ ইউর হ্যান্ডস, ইফ ইউ অ্যাংরি অ্যান্ড ইউ নো ইট স্ট্যাম্প ইউর ফিট। আচ্ছা, তুমি যদি রাগ হও তখন কি ভেঙে ফেলবা, আরেকজনকে মারধর করবা না। অ্যাঙ্গার হলে আমরা কি করতে পারি? অ্যাঙ্গার হলে আমরা ইউজ করতে পারি অ্যাঙ্গারটা, আমরা মিস ইউজ করতে পারি, অর্থাৎ অ্যাঙ্গারের কারণে আমি নিজের কোনো ক্ষতি করলাম, জি। অ্যাবিউজ করতে পারি, আমরা আরেকজনের ক্ষতি করে ফেলি। তো এই জিনিসগুলো ছোট বাচ্চাদের লেভেল থেকে যদি শেখানো যায় না, একটা দারুণ হ্যাপিয়ার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। না, ভাইয়া যেরকম ম্যাক্রো লেভেলে চিন্তাটা করছেন, আবার যদি একদম ইন্ডিভিজুয়াল লেভেলেও বলি, এই যে আমাদের দুঃখের কথাটা আমরা বলতে পারি যেন, আবার সেটা গ্রহণ করতে পারা, সেটাকে মানে সম্মান করতে জানা, এবং একই সাথে আমার কাছে মনে হয় যে মানে হ্যাপিনেস এটার সাথে ফিজিক্যাল এই এক্সারসাইজের ব্যাপারটা খুবই related, সম্পর্কিত, খুবই খাদ্যাভ্যাসের ব্যাপারটা সম্পর্কিত, লাইফস্টাইল, স্লিপ, তো সব মিলিয়ে যে হোলিস্টিক একটা শিক্ষার কথা বলছিলেন। আই হোপ এন্ড প্রে যে আপনারা সবাই আমার মতে উপকৃত হয়েছেন। আশা করি আরেকবার দেখা হবে। হ্যাঁ, আমি লাস্ট একটা মেসেজ দিয়ে শেষ করব, ছোট্ট একটা ট্রিক্স Sure. বা টিপস, যেটা এতক্ষণ যাবত যারা শুনলেন। আমরা অনেক সময় মনে করি যে আমি হ্যাপি থাকলেই হাসবো, যে আমার হ্যাপি ফিল মানে আমার মধ্যে হাসি চলে আসবে, বাট ইউর স্মাইল ক্যান বি দ্য বিগেস্ট সোর্স অফ ইউর হ্যাপিনেস। আচ্ছা, যে আমরা কি জানি এতদিন যে আমি হ্যাপি হলে আমার মুখে হাসি আসবে, বাট আমরা লেটেস্ট সায়েন্স এটা প্রুভ করেছে আপনি যখন হাসবেন কোনো কারণ ছাড়াই, এই হাসি আপনার মধ্যে একটা হ্যাপিনেসের জন্ম দিতে পারে। আচ্ছা, আচ্ছা। তো আমি সবাইকে বলবো বেশি বেশি করে হাসুন অ্যান্ড এই হাসিটাকে ছড়িয়ে দিন, স্প্রেড হ্যাপিনেস, yes. দ্যাটস ইট। প্রিয় দর্শক, গল্পগ্রাফির নতুন পর্বে আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর সবাই বেশি বেশি করে হাসবেন। থ্যাংক ইউ।